আসসালামু আলাইকুম। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে বেশ পূজার বন্ধের পর আজকে ট্যাক্সোনমির প্রথম ক্লাস। আমাদের আজকের ট্যাক্সোনমি, তোমরা জানো যে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম, বোটানিক কোড হচ্ছে বোর্ড 202। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউমারিক্যাল ট্যাক্সোনমি। আমরা এর আগে ট্যাক্সোনমি নিয়ে আলোচনা যখন করছি, কেমন ট্যাক্সোনমি পড়িয়েছি, সাইটোট্যাক্সোনমি পড়িয়েছি, আজকে তারই ধারাবাহিকতা নিউমারিক্যাল ট্যাক্সোনমি আলোচনা করব। নিউমারিক্যাল ট্যাক্সোনমিটা কি? যে এটা নিউমারিক্যাল ট্যাক্সোনমি বলা যায় বা ট্যাক্সোমেট্রিক্সও বলা যায় এটাকে, যে কম্পিউটারের সহায়তায় বা এটা কম্পিউটার অ্যাডেড ইয়াও বলা যায়, যে ট্যাক্সোনমি বলা যায়, যে কম্পিউটার সহায়ক বা গাণিতিক বা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস, যেটা যে ক্ষেত্রে কি হয় যে কম্পিউটারের সহায়তায় গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক উপাত্তের বিশ্লেষণ এবং শ্রেণীবিন্যাসে কাজে লাগানো হয় যে ইয়াটা, সেটাকে বলা হচ্ছে যে সংখ্যাবাচক বা গাণিতিক শ্রেণীবিন্যাস তত্ত্ব বা কম্পিউটার এডেড ট্যাক্সোনমি। ঠিক আছে, আমি আবারও বলছি যে দেখো যে নিউমেরিক্যাল ট্যাক্সোনমির ক্ষেত্রে কি বলেছি, যে কম্পিউটারের সহায়তায় গাণিতিক উপাত্তের বিশ্লেষণ এবং হচ্ছে কি শ্রেণীবিন্যাসে এর কি ব্যবহারকে বলা হয় নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বা গাণিতিক শ্রেণীবিন্যাস তত্ত্ব বা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব বা ট্যাক্সোমেট্রিক্স বলা হয়। ঠিক আছে, হেয়ুড 1976 কি বলেছেন দেখো, যে দ্য নিউমেরিক্যাল ইভালুয়েশন অফ দ্য সিমিলারিটি বিটুইন গ্রুপস অফ অর্গানিজমস and the ordering of these groups into higher ranking taxa on the basis of these similarities. হ্যাঁ, এটা হচ্ছে কি হেয়ুডে বলেছে যে আধুনিক নিউমেরিক্যাল ট্যাক্সোনমির একটা কি সংজ্ঞা প্রদান করেছে। তো আসলে কি ব্যাপারটা কি, যে কম্পিউটারটা কি করে তাহলে এখানে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, নিউমেরিক্যাল ট্যাক্সোনমির ক্ষেত্রে, যে এটা হচ্ছে যে বহু সংখ্যক কম্পিউটার শুধুমাত্র কি করে, যে ক্ষেত্রে বহু সংখ্যক জীবের বৈশিষ্ট্যের যে সাদৃশ্য থাকে বা বৈসাদৃশ্য থাকে সেগুলোর মধ্যে কি করে যে একটা তুলনামূলক বা তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করে দেয়। গাণিতিক বিশ্লেষণের একটা তুলনা করে, যেই তুলনাটা কিনা উচ্চতর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। কাজে কি বললাম যে কম্পিউটারটা কি করে, যে এখানে যে বহু সংখ্যক জীবের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে কি করে একটা গাণিতিক বা সংখ্যাবাচক তুলনা করে বৈশিষ্ট্য সাদৃশ্যের বৈসাদৃশ্যের ভিত্তিতে, এবং সেই তুলনাটা কি করে যে উচ্চতর শ্রেণীবিন্যাসের কাজে সহায়তা করে। ফরাসি বিজ্ঞানী, আমি এই ডেফিনেশনটা মুছে দিচ্ছি, ঠিক আছে। ফরাসি বিজ্ঞানী অ্যাডামসনের মতে দেখো, অ্যাডামসন 1763 দেখো, সেই কত আগে, তাই না? যে এখন হচ্ছে 2020 সাল, সেই কত ইয়াতে দেখো অ্যাডামসন 1763 কি করেছেন, যে সর্বপ্রথম বহু সংখ্যক জীবের গাণিতিক বা সংখ্যাবাচক উপাত্ত লাভের চেষ্টা করছেন, এবং হচ্ছে তিনি সেই তথ্যগুলোকে কি করেছেন তার শ্রেণীবিন্যাসে কাজে লাগানোর চেষ্টা করেছেন। সেই তোমার 1763 সালের ঘটনা এটা। তো তার ভিত্তিতে যে উনি যে শ্রেণীবিন্যাসটা করেছিলেন তখন, সেই শ্রেণীবিন্যাসটাকে বলা হয় যে প্রাথমিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। কি বলা হচ্ছে, যে প্রাথমিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। উনি সর্বপ্রথম কি করেছে, যে ফরাসি বিজ্ঞানী অ্যাডামসন, উনি সর্বপ্রথম কি করেছে, যে শ্রেণীবিন্যাসে কম্পিউটারের সহায়তায় যে জ্ঞানগুলো আছে, যে গাণিতিক বিশ্লেষণ করেছে, কি করছে বিভিন্ন বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে সেইগুলোকে কি করেছে, যে গাণিতিক উপাত্ত লাভের চেষ্টা করেছে, এবং হচ্ছে কি এটা তার শ্রেণীবিন্যাসে উনি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে, ফরাসি বিজ্ঞানী অ্যাডামসন। তো এই শ্রেণীবিন্যাসটাকে কথা বলা হয়েছে প্রাথমিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে, প্রথম দিককার আর কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। পরবর্তীতে কালে অবশ্য এই আধুনিক শ্রেণীবিন্যাসে আরো অনেক নতুন নতুন তথ্য সংযোজিত হয়েছে এই শ্রেণীবিন্যাসের তুলনায়। এটা আসলে কি, যে সংখ্যাত্মক শ্রেণীবিন্যাসটা সেটা হচ্ছে যে আধুনিক শ্রেণীবিন্যাস। প্রায় গত 30 দশক ধরে ইডিটিএ, ইলেকট্রনিক ডাটা প্রসেসিং সিস্টেম, নতুন একটা পদ্ধতি, যেটা বিজ্ঞানের একটা নতুন একটা যে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং টেকনিক,
টেকনিক, এটা একটা টেকনিক যেটা হচ্ছে যে কিভাবে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়, যে গাণিতিক উপাত্ত। তো কি বলেছি যে অ্যাডামসন যেটা বলেছে যে প্রাথমিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেছে, তো ওইটাকে বলা হয় যে অ্যাডামসোনিয়ান ক্লাসিফিকেশনও বলা হয়। উনি যে সর্বপ্রথম শ্রেণীবিন্যাসে যে কম্পিউটারের সহায়তায় কি করেছে, যে গাণিতিক বিশ্লেষণ করেছে, শ্রেণীবিন্যাসে যে আধুনিক তথ্য সমৃদ্ধ করেছে, তথ্য সংযোজন করেছে, সেটাকে বলা হয় প্রাথমিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা অ্যাডামসোনিয়ান ক্লাসিফিকেশন বলা হয়। কি বলা হচ্ছে যে অ্যাডামসোনিয়ান ক্লাসিফিকেশন। ঠিক আছে। তো এই যে বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে নতুন নতুন তথ্য আরো সংযোজিত হচ্ছে শ্রেণীবিন্যাসে। তো আধুনিক বিজ্ঞানের যে প্রায় 30 দশক ধরে যেটা বললাম যে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং টেকনিক বা আরো অন্যান্য সংখ্যাবাচক পদ্ধতি শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হচ্ছে। তো এই যে অ্যাডামসনের যে এটা, তারই ভিত্তিতে 1973 সালে দুজন বিজ্ঞানী স্মিথ এবং সকাল, যারা স্মিথ এন্ড হচ্ছে সকাল নামক দুজন বিজ্ঞানী 1963 কি করেছেন, যে অ্যাডামসনের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তারা কি করেছে, যে কম্পিউটার সাথে মানে এই যে অ্যাডামসন যে বলেছি যে গাণিতিক উপাত্ত সর্বপ্রথম কি সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে ব্যবহার করার চেষ্টা করেছেন, সেই তারই ধারাবাহিকতায় স্মিথ এবং সকাল নামক দুজন বিজ্ঞানী এই অ্যাডামসনের পদ্ধতি অনুসরণ করে তারই শ্রেণীবিন্যাসের ভিত্তিতে কি করেছে, যে সংখ্যাবাচক বা নিউমারিক্যাল ট্যাক্সোনমি প্রদান করেছে। সুতরাং নিউমারিক্যাল ট্যাক্সোনমি প্রদানের প্রথম যে কি করেছে, যে অ্যাডামসন ফরাসি বিজ্ঞানী 1763 সালে। এটা হচ্ছে কি, যদি ইতিহাস বলো তাহলে সেটা সেই ইতিহাসই বলা যায় যে সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানী অ্যাডামসন এই 1763 সর্বপ্রথম কি করেছে, যে কম্পিউটার সহায়তায় গাণিতিক উপাত্ত লাভের চেষ্টা করেছে এবং তার শ্রেণীবিন্যাসে উনি এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়েছেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 1963 দুজন বিজ্ঞানী স্মিথ এন্ড সকাল তারা কি করেছে, যে অ্যাডামসনের শ্রেণীবিন্যাসটাকে ভিত্তি করে বেস করে একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছে, যেটাকে বলা হয় যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস বা নিউমারিক্যাল ট্যাক্সোনমি প্রদান করেছেন। তো এই নিউমারিক্যাল ট্যাক্সোনমিটা সেই হিসেবে কি বলা যায়, যে অ্যাডামসনের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে করেছে, যেটাকে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস। তো এখন এই যে বর্তমানে শ্রেণীবিন্যাসে আরো নতুন নতুন তথ্য সংযোজিত হচ্ছে এবং হচ্ছে যে যেটা বললাম যে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং সিস্টেম বা হচ্ছে যে আরো সংখ্যাবাচক বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসকে বর্তমানে আরো কি করেছে, সমৃদ্ধ করেছে। তো এই যে তারা কতগুলো প্রিন্সিপালস এই শ্রেণীবিন্যাসের জন্য অ্যাডামসনের যে শ্রেণীবিন্যাসটা, যে সেটাকে হচ্ছে যে আর বেস করে স্মিথ এবং সকাল কি করেছে, যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে, সেখানে কতগুলো প্রিন্সিপাল বা নীতিমালা অনুসরণ করেছে। তো আমরা আজকে নিউমারিক্যাল ট্যাক্সোনমি পড়ছি, আমরা আলোচনা করব নিউমারিক্যাল ট্যাক্সোনমি। তো জানলাম যে কেউ এটা কি আর নীতিমালা পদ্ধতিটা জানবো, নীতিমালা জানবো এবং হচ্ছে সীমাবদ্ধতা সেটা সম্পর্কে জানবো আজকের ক্লাসে। তো এই যে বললাম যে এই স্মিথ এবং সকাল কি করেছে, যে অ্যাডামসনের শ্রেণীবিন্যাসটাকে ভিত্তি করে একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছে, যেটা হচ্ছে কি সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব। তো এই শ্রেণীবিন্যাসে তারা কতগুলো প্রায় 7টা নীতি প্রদান করেছে বা বেস বা ভিত্তি, যেগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করেছে। মূলত আসলে এই শ্রেণীবিন্যাসের এই যে নীতিগুলোর কথা বলছি, যে এই নীতিগুলো আসলে অ্যাডামসনের যে নীতিগুলো করেছে সেগুলোরই রিভাইজড কপি বলা যায়, যে বা নিউ অ্যাডামসনিয়ান প্রিন্সিপালসও বলা যায়। তো নীতিগুলো কি আমরা একটু দেখি। আচ্ছা, প্রায় কটা বলেছি, যে 7টা প্রিন্সিপালস এর কথা বলেছি। তো যদি বলি যে নাম্বার 1, যদি বলি যে এখানে এই শ্রেণীবিন্যাসটা দেখা গিয়েছে যে সিমিলারিটির উপর ভিত্তি করে বা সাদৃশ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, দেখা যায় যে সর্বাধিক মানে এখানে বৈশিষ্ট্য নেওয়া হয়, যত বেশি বৈশিষ্ট্য নেওয়া হবে মানে অনেক যত বেশি বৈশিষ্ট্য নেওয়া হয় শ্রেণীবিন্যাসটা তত বেশি গ্রহণযোগ্য হবে। এবং হচ্ছে কি যে প্রেডিক্টিভ ভ্যালু বা বলো যে ধারণাগত মূল্য বলো বা হচ্ছে যে এটা বেশি গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ফলাফল তত ভালো পাওয়া যাবে। তাহলে কি বললাম, যে নীতিমালার 1 নম্বরে বলেছি কি, যে শ্রেণীবিন্যাসে যত বেশি তথ্য থাকবে বা যত বেশি বৈশিষ্ট্যকে শ্রেণীবিন্যাসে গ্রহণ করা হবে সেটা তত বেশি সমৃদ্ধ হবে এবং শ্রেণীবিন্যাসটা তত বেশি ভালো হবে। তো 2 নম্বর পয়েন্টে আসো, যে শ্রেণীবিন্যাসে এই ক্ষেত্রে যে বললাম যে যত বেশি সংখ্যক বৈশিষ্ট্য নেওয়া হয়, তার মানে কি যে এই ক্ষেত্রে যতগুলো বৈশিষ্ট্য নেওয়া হয় সবগুলোরই কি সমান গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, যে প্রায়োরিটি বেসিসে যদি বলো যে কোনটাকে কম কোনটাকে বেশি এরকম না, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে সমান গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 3, এক্ষেত্রে দেখা যায় যে ট্যাক্সাগুলোর যে বললাম যে সাদৃশ্যের ভিত্তিতে কথা বলছি, তো দেখা যায় যে ট্যাক্সা দুটিকে মধ্যে মিল, যে কোনো দুইটি ট্যাক্সার মধ্যে মিল, তাদের মধ্যে
তুলনীয় প্রতিটি বৈশিষ্ট্যেরই মিলের অনুরূপ। কি বললাম আমি আবার বলছি, খেয়াল করো যে টেক্সা দুটির মধ্যে মিল, হ্যাঁ, বা দুটি টেক্সা বা পদ্ধতির মধ্যে মিল, তাদের মধ্যে হ্যাঁ তুলনীয় প্রতিটি বৈশিষ্ট্যেরই মিলের অনুরূপ। ঠিক আছে, এরপরে পয়েন্টে আসো, যে 4 নম্বর পয়েন্টে 2 বলেছি কি, অথবা বলেছি যে সবচেয়ে বেশি যত বেশি বৈশিষ্ট্য নেওয়া হবে শ্রেণীবিন্যাসটা তত বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, 2 নম্বরটা বলেছি যে যত বৈশিষ্ট্য নেওয়া হোক না কেন প্রতিটি বৈশিষ্ট্যেরই কি আছে, সমান গুরুত্ব রয়েছে। এরপর 3 নম্বরে কি বলেছি, যে পদ্ধতি দুটির মধ্যে মিল বা টেক্সা দুটির মধ্যে মিল, তাদের মধ্যে তুলনীয় প্রতিটি বৈশিষ্ট্যেরই মিলের অনুরূপ। তারপর 4 নম্বরে আসো, যে পৃথক টেক্সা, যে এই যে অসংখ্য বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে তাদের মধ্যে কোনটা কিরকম বৈশিষ্ট্যে বা কোনটা কোনটা থেকে পার্থক্যযুক্ত, তো কি বলা হয়েছে যে পৃথক টেক্সা শনাক্ত করা যায়। কারণ এখানে যে পরীক্ষা করা হয় যে বৈশিষ্ট্যগুলো নিয়ে, সেই প্রত্যেকটা বৈশিষ্ট্যেরই নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যে পার্থক্য বিদ্যমান, বা পার্থক্যগুলো সহজে কি করা যায়, পৃথক করা যায়। যার জন্য দেখা যায় যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে যে একটার সাথে আরেকটা যে পার্থক্যগুলো, সেগুলো সহজে কি আইডেন্টিফাই করা যায়, কারণ হচ্ছে তাদের মধ্যে সুস্পষ্ট চারিত্রিক পার্থক্য বিদ্যমান। ঠিক আছে, এরপর আসো নাম্বার 5। নাম্বার 5-এ কি শ্রেণীকরণকে কি করা হয়, যে একটা অভিজ্ঞতা লব্ধ বা ধারণা লব্ধ বা ধারণামূলক একটা বিজ্ঞান হিসেবে মনে করা হয়। ঠিক আছে, যে শ্রেণীকরণকে কি করা হয়, যে একটা অভিজ্ঞতা লব্ধ বা ধারণাগত বিজ্ঞান হিসেবে এখানে গণ্য করা হয়। কোথায়, সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। নাম্বার 6-এ আসো, যে আমাদের 6 নম্বর পয়েন্টটা কি বলছে, যে নীতিমালার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে অধিক সংখ্যক বৈশিষ্ট্যের ভিত্তিতে বা অধিক সংখ্যক মানে সাদৃশ্যযুক্ত গ্রুপ থেকে, মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে যে বা চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রুপ বা শ্রেণী থেকে একটা কি পাওয়া যায়, একটা সম্পর্ক যুক্ত ধারণা পাওয়া যায়, বা একটা তোমার ফাইলোজেনেটিক রিলেশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। বিশেষ করে যে যখন যে অনেকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা প্রতিষ্ঠিত যে গ্রুপ বলেছি বা শ্রেণী বলেছি, সেগুলো থেকে কি করে একটা যাদের মধ্যকার যে একটা সম্পর্ক, সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এবং নাম্বার 7, লাস্ট নাম্বারটা যেটা হচ্ছে যে এই যে বলছি বারবার যে সিমিলার ক্যারেক্টারস বলতেছি বা বৈশিষ্ট্য, সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য, তো সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, যেটা মেইন পয়েন্ট। যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে সাদৃশ্য থাকে, আসলে মেইনলি হচ্ছে যে সংখ্যাবাচক বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, এবং তাদের মধ্যে কি সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করা হয়, হ্যাঁ, এবং তাদের মধ্যে কি পৃথক টেক্সাকে আইডেন্টিফাই করা যায়, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়, যেটা আধুনিক শ্রেণীবিন্যাসে এটা উল্লেখযোগ্য একটা দিক। ঠিক আছে, তো এই যে 7টা নীতির কথা বললাম, এই 7টা নীতি স্মিথ এবং সকার প্রদান করেছে। সেই 7টা নীতি হচ্ছে কি অ্যাডামসন যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে তারই ধারাবাহিকতা করেছেন তারা, বা ওইটাকে বেস করে করেছে। যার জন্য এই যে নীতিমালাগুলোকে এটাকে বলা হয় কি, যে নিউ অ্যাডামসোনিয়ান প্রিন্সিপালসও বলা হয়। ঠিক আছে, এই 7টা নীতিকে কি বলছি, যে নিউ অ্যাডামসোনিয়ান প্রিন্সিপালস বলা হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপর আসো, যে এই যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসটা বলছি, যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা কি। কোশ্চেন বিভিন্নভাবে প্যাটার্নে আসতে পারে, যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস কাকে বলে, বা একটা ছোট একটা কোশ্চেন ধরো যে OTU, আমি আলোচনা করব, হ্যাঁ, আমি সামনে যখন আলোচনা করব তখন OTU জানবে। ঠিক আছে, তারপর আছে যে ডেন্ড্রোগ্রাম আছে। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি, পরে আমি পড়াবো। দেখো, ডেন্ড্রোগ্রাম আছে, তারপর হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস আছে, ক্লাস্টার বা গুচ্ছ, হ্যাঁ, গুচ্ছ বিশ্লেষণ, তারপর OTU কি, তারপর হচ্ছে নিউমারিক্যাল ট্যাক্সোনমির সীমাবদ্ধতা কি আলোচনা করো। এইভাবে কোশ্চেন আসতে পারে, বিভিন্ন রকমের কোশ্চেন। তো একটা চ্যাপ্টার পড়ার পরে তোমরা কি করবে, বইয়ের পেছনের কোশ্চেন আছে বা বিভিন্ন ইয়ারের যে প্রশ্ন ব্যাংক আছে, সেগুলো দেখে তোমরা কোশ্চেনের প্যাটার্ন দেখতে পারো, জানতে পারো যে এই চ্যাপ্টারটা আমার শেষ হলো আজকে, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কি কি আসতে পারে। সেই হিসেবে তোমরা একটু নিজেরা একটু দেখে নিলে ভালো হয় আমাদের জন্য, কারণ যেহেতু আমরা সরাসরি তোমাকে ক্লাসে পাচ্ছি না তোমাদেরকে। ঠিক আছে, তো এখন কি বললাম, যে নিউ অ্যাডামসিয়ানের প্রিন্সিপালস বললাম 7টা কথা, তো এই 7টা নীতি তোমরা অবশ্যই পড়বে। এরপর আসো, যে এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি, যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে নির্ধারণ করা হয়, বা এটাতে যে বিশ্লেষণ করা হয় বৈশিষ্ট্যগুলো, বা সিদ্ধান্ত গ্রহণ করা হয় কতগুলো ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে। এই যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা বলছি, সেখানে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়, এবং হচ্ছে যে সেই বৈশিষ্ট্যগুলোকে তোমার হচ্ছে যে বিশ্লেষণ করা হয়, হ্যাঁ,
এবং হচ্ছে একটা সিদ্ধান্তে আসা যায়, সেগুলো কয়েকটা ধাপে হয়। মানে এই শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটা ধাপ রয়েছে। তো ধাপগুলো কি, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি যে ওটিইউ, ক্লাস্টার বা গুচ্ছ, অ্যানালাইসিস বা বিশ্লেষণ, ড্যান্ডোগ্রাম প্রস্তুতকরণ, এগুলো কিন্তু টিকার জন্য বা ছোট কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই পড়বে। এটা ক্লাসের নেক্সট টপিকসগুলোতে আলোচনায় চলে আসবে এই পয়েন্টগুলো। আচ্ছা, কি বলছিলাম যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস পদ্ধতির যে স্টেপগুলো আছে, যে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় বা বিশ্লেষণ করা হয় কিংবা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কতগুলো ধাপের মাঝে। তো নাম্বার 1 কি, 1 নম্বর হচ্ছে যে কার্যকরী ট্যাক্সোনমিক একক নির্বাচন বা চয়েস অফ অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। হ্যাঁ, যেটাকে কিনা আমি বলেছিলাম একটু আগে, কি বলেছি, ওটিইউ। হ্যাঁ, ওটিইউ কি, ঠিক আছে, এটার হচ্ছে মিনিংটা হচ্ছে দেখো যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিটকে কি বলা হয়, যে সংক্ষেপে ওটিইউ বলা হয়। যদি বলে যে ওটিইউ কি, তাহলে তখন বলবে যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিটকে সংক্ষেপে ওটিইউ বলা হয়। তাহলে এটা আসলে তাহলে এটাতে আলোচনা যায়। এটা কি হচ্ছে যে 1 নম্বর ধাপটা হচ্ছে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে একটা কার্যকরী ট্যাক্সোনমিক একক নির্বাচন করতে হবে, যে কি বলছে, চয়েস করতে হবে, যে চয়েস অফ অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট বা কার্যকরী শ্রেণীকরণমূলক একক বা ট্যাক্সোনমিক ইউনিট। তো এক্ষেত্রে কি হয় যে জীবের পরীক্ষাধীন বা পর্যবেক্ষণের জন্য সর্বনিম্ন সংখ্যক মানে সর্বনিম্ন যে ট্যাক্সা হ্যাঁ থাকে, জীবের পরীক্ষাধীন বা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত যে সর্বনিম্ন ট্যাক্সা বা একক থাকে, সেটাকেই বলা হয় ওটিইউ বা অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। আমরা জানি যে ট্যাক্সা কি, তাই না, শ্রেণীবিন্যাসের যে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোকে অনেকগুলো ধাপ যে একক রয়েছে, সেই যে সর্বনিম্ন যে একক বা হচ্ছে যে ট্যাক্সাটা যে থাকে ব্যবহৃত হয়, যেগুলো কি পরীক্ষণের জন্য বা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত সর্বনিম্ন সংখ্যক বা সর্বনিম্ন হ্যাঁ যে ট্যাক্সা বা একক থাকে, সেটাকে বলা হয় অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট বা ওটিইউ, যেটা সংক্ষেপে বলা হয়। তো এক্ষেত্রে সেটা কি হতে পারে, আমরা জানি যে শ্রেণীবিন্যাসে অনেকগুলো একক আছে। সর্বনিম্ন একক কোনটা, প্রজাতিকে বলা হয় যে সর্বনিম্ন একক। তো এক্ষেত্রে ওটিইউটা হতে পারে একটা ভ্যারাইটি হতে পারে, বা একটা প্রজাতি হতে পারে, কিংবা একটা গণ হতে পারে কোনো উচ্চতর ট্যাক্সন। ঠিক আছে, তো সাধারণত দেখা যায় যে প্রজাতিকেই ওটি হিসেবে গণ্য করা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইয়াতে ওটিওর ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে ধরো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনঅ্যাডমিসেবল ক্যারেক্টার আছে কতগুলো, যে এই যে বৈশিষ্ট্য এরপরে যে এই যে এককটা নির্বাচন করলো, যে দেখা যায় যে এককের ক্ষেত্রে যে সাধারণত যেগুলো বৈশিষ্ট্য, ধরো যে ধানের ঘাসের ক্ষেত্রে যদি বলি, যে ঘাসের যে পুষ্প বিন্যাসটা স্পাইকলেট, তাই না, যে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বা গ্রামীণীর ক্ষেত্রে কি দেখা যায় যে পুষ্প বিন্যাসটা স্পাইকলেট দেখা যায়, যেটাতে শূন্য গ্লুম থাকে, ল্যামা থাকে, পেলিয়া থাকে, তো লডিকিউল থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে ওটিও হিসেবে ব্যবহার করা হয়, যেটা যে ঘাসের ক্ষেত্রে যে ঘাসের স্পাইকলেটে যে শূন্য গ্লুম থাকে বা সরল পাতা, যৌগিক পাতা, এগুলো হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য। তো এখানে কি বলেছে যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিটের ক্ষেত্রে যেটা বলেছি যে একটা কার্যকরী ইউনিট, এটা ক্রিয়া করা সাধারণত সেটা হলো প্রজাতি হতে পারে, ভ্যারাইটি হতে পারে, আবার হচ্ছে গণ হতে পারে, বা কোনো উচ্চতর ট্যাক্সন হতে পারে। এক্ষেত্রে প্রথমে চিন্তা করা হয় যে কোন বৈশিষ্ট্যগুলোকে বা কোন প্রকার বা কয়টা প্রকার বৈশিষ্ট্যকে তুলনা করা হবে। সাধারণত দেখা যায় যে প্রজাতিকে ওটি হিসেবে গ্রহণ করা হয়। নেক্সট যেটা আসছি, যে এরপরের নাম্বার বৈশিষ্ট্যটা যাই, যে পরের পয়েন্টটা কি, সেটা হচ্ছে যে এই যে প্রথম ধাপে কি করা হলো, যে কার্যকরী একটা ট্যাক্সোনমিক ইউনিট বা ওটিও কে নির্বাচন করা হলো। দেন সেকেন্ড স্টেজে গিয়ে কি করা হয়, যে কার্যকর বা কার্যকরী ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বা শ্রেণীকরণমূলক চরিত্র বলো বা ক্যারেক্টার্স বল, যেটা ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য নির্বাচন করা হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টে বলেছি যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে কার্যকরী একক নির্বাচন করা হয়, ওটিও যেটা। দেন কি করা হয়, যে কার্যকর
কার্যকরী ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য নির্বাচন করা হয়। এই যে প্রথম ধাপে কি করা হলো, যে ওটিইউ নির্বাচন করা হলো, সেই ওটিইউ থেকে সর্বাধিক সংখ্যক বৈশিষ্ট্য, সেটা হতে পারে 50টি, হতে পারে 100টি, হতে পারে বা ততোধিক বা এর চেয়ে বেশি বৈশিষ্ট্য নেওয়া হতে পারে, এবং তাদের মধ্যে কি করা হয় যে একটা তুলনা করা হয়। তো বৈশিষ্ট্যগুলোকে এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত যেমন যে ধানের ক্ষেত্রে যেটা বললাম, যে ঘাসের ক্ষেত্রে বললাম যে স্পাইকলেটে শূন্য গুলমের অবস্থান, তারপর হচ্ছে সরল পাতা, যৌগিক পাতা, এগুলো হচ্ছে কি কার্যকরী ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হয় কি নির্বাচন করা হয় কিভাবে, যে এই যে এই যে ওটিও নির্বাচন করা হয়েছে সেখান থেকে সর্বাধিক বৈশিষ্ট্য, যেটা বললাম যে 50টা বা 100টা বা তার চেয়েও বেশি বৈশিষ্ট্যটাকে নেওয়া হয় সেটা তুলনা করার জন্য বা তাদের মধ্যে বৈশিষ্ট্য নির্বাচনের জন্য। যেমন কিনা হতে পারে, যেটা বললাম যে স্পাইকলেটের কথা বললাম, সরল পাতা, যৌগিক পাতা। তবে এই ক্ষেত্রে স্মিথ এবং সকাল কি করেছেন, যে দুজন ওই বিজ্ঞানীরা যে একটা তালিকা প্রকাশ করেছে বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে তালিকাগুলো কিনা একটা হচ্ছে যে সমতার ভিত্তিতে একটা বৈশিষ্ট্য তালিকা করেছে, যেগুলো তোমার এই সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেটাকে বলা হয় ইনঅ্যাডমিসিবল ক্যারেক্টার্স বলা হয়। কি বলা হচ্ছে, যে ইনঅ্যাডমিসিবল ক্যারেক্টার্স। কোনটা, যে কিছু বৈশিষ্ট্য স্মিথ এবং সকাল কিছু বৈশিষ্ট্য তারা নির্ধারণ করেছে, যে একটা তালিকা করেছে যে বৈশিষ্ট্যগুলো কিনা যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেটা ব্যবহারের অনুপযোগী। তো সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যকে কি বলেছে, ইনঅ্যাডমিসিবল ক্যারেক্টার্স বলেছেন এই বৈশিষ্ট্যগুলোকে। তারা কি করেছে, যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় তারা কি করেছে, যে অনেকগুলো ক্ষেত্রে যে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যে দুই বা ততোধিক তারা যে বৈশিষ্ট্য নিয়েছে, এক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা জটিল বৈশিষ্ট্যগুলোকে ভেঙে একাধিক এক বা এককে পরিণত করেছে। ঠিক আছে, যে অনেকগুলো বৈশিষ্ট্য, একাধিক বৈশিষ্ট্য নিয়েছে, যেগুলোকে এক একটা একক বৈশিষ্ট্যে পরিণত করেছে। তো যেরকম হচ্ছে যে এগুলোর আবার কতগুলো ধাপ আছে, যেমন যে বাইনারি স্টেট বলো বা বাইনারি ক্যারেক্টার্স, মাল্টি স্টেট ক্যারেক্টার্স, এরকম কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এটাতে। কোনগুলো, যেটা মূল বৈশিষ্ট্য। কি করেছে, যে এরা স্মিথ এবং সকাল বলছে যে প্রয়োজনীয় যে একাধিক যে বৈশিষ্ট্যগুলোকে আছে, যে জটিল বৈশিষ্ট্য, সেগুলোকে ভেঙে কতগুলো একক বৈশিষ্ট্য বা এককে পরিণত করেছে। সেটা কিভাবে করেছে, যে মূল বৈশিষ্ট্য বা বেসিক ক্যারেক্টার্স যেগুলো ছিল সেটাকে কি করেছে, যে দুইটা ভাগে ভাগ করেছে মেইনলি। বেসিক ক্যারেক্টার্স, বেসিক ক্যারেক্টার্সে এটা হতে পারে যে দুইটা টাইপের, একটা হচ্ছে যে বাইনারি ক্যারেক্টার্স, আর একটা হচ্ছে মাল্টি স্টেট ক্যারেক্টার্স। হ্যাঁ, আমি পক্ষ দিলাম, কারণ হচ্ছে মাল্টি স্টেটে যে আবার দুইটা পাবা, মাল্টি স্টেট ক্যারেক্টার্স। তো মূল বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো বলেছি, যে এটা কি হতে পারে, যে দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে দেখা যায় যে যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়, সাধারণত দুইটা বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয় বাইনারি ক্যারেক্টার্সের ক্ষেত্রে। যেমন হতে পারে যে উপপত্রের উপস্থিতি বা অনুপস্থিতি, তারপর হচ্ছে ফুলের বর্ণ হতে পারে, বা এরকম টাইপের যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে কি বাইনারি ক্যারেক্টার্সের ক্ষেত্রে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, সাধারণত এটা বিপরীত টাইপের দুইটা বৈশিষ্ট্য। ধরো উপপত্র আছে, উপপত্র নেই, ঠিক আছে, যৌগিক পাতা, সরপাতা, এরকম একটা দুইটা বৈশিষ্ট্য যেখানে আছে, সেই দুই ধরনের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে এটাকে করা হয় যে বাইনারি ক্যারেক্টার্সে। এরপর আসলে যে মাল্টি স্টেট ক্যারেক্টার্স, মাল্টি স্টেট ক্যারেক্টার্সকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ একটা ক্যারেক্টার্স, একটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার্স। ঠিক আছে, মাল্টি স্টেট ক্যারেক্টার্স যেটাকে বললাম, যে সেটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার্স, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। তো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার্সের ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে পরিমাপ বোঝাই যাচ্ছে, যে কোয়ান্টিটিভ থেকে যে পরিমাণ করা যায়, যে বৈশিষ্ট্যগুলো, যে তিন বা ততোধিক, হ্যাঁ দুইয়ের অধিক আর কি, দুইটা বিপরীত বৈশিষ্ট্য যেটা বলেছি, সেটা বলেছি বাইনারির ক্ষেত্রে। আর মাল্টি স্টেটের ক্ষেত্রে এখানে হচ্ছে যে তিন বা ততোধিক বৈশিষ্ট্য। তো কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে দেখা যায় যে পরিমাপযোগ্য তিন বা ততোধিক বৈশিষ্ট্যের মধ্যে কি করা হয়, একটা তুলনা করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে তুলনা করা যায়, যেমন দৈর্ঘ্যটা, এটা কি মাপা যায় বা পরিমাপ করা যায়, প্রস্থটা,
হ্যাঁ, সংখ্যাটা বলতে পারো, দৈর্ঘ্য প্রস্থ বলো, উচ্চতা বলো, যে জিনিসগুলো কি পরিমাপ করা যায়, এরূপ 3 বা ততোধিক বৈশিষ্ট্য নিয়ে কি করা যায়, পরিমাপযোগ্য বৈশিষ্ট্য নিয়ে তুলনা করা হয় কোথায়, মাল্টি স্টেট ক্যারেক্টার কোন টাইপের, কোয়ান্টিটিভ ক্যারেক্টার, কোয়ান্টিটিভ মাল্টি স্টেট ক্যারেক্টারসে। আচ্ছা, এরপর আসো কোয়ালিটেটিভ মাল্টি স্টেট ক্যারেক্টারস, যেখানে কিনা কি করা হয়, যে তুলনা করা হয় 3 বা ততোধিক বৈশিষ্ট্য নিয়ে। সে কোনগুলো বিষয় নিয়ে, যেমন ফুলের বর্ণ, হ্যাঁ, লাল হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে, কমলা হতে পারে, এরকম 3 বা ততোধিক বৈশিষ্ট্য নিয়ে তুলনা করা হয় কোথায়, কোয়ালিটেটিভ মাল্টি স্টেট ক্যারেক্টারস। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের কি কার্যকরী ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য নির্বাচন। ঠিক আছে, এরপর আসুন নাম্বার 3। নাম্বার 3 তে কি আসছে, বৈশিষ্ট্যের কোডিং। ঠিক আছে, বা কোডিং ক্যারেক্টারস। বৈশিষ্ট্যের কোডিং বা কোডিং ক্যারেক্টারস, এক্ষেত্রে দেখা যায় যে কোডিং ক্যারেক্টারসের ক্ষেত্রে যে কম্পিউটার সাথে মানে জীবের যে বৈশিষ্ট্যগুলোকে, সেগুলোকে একটা কি করা হয়, যে কোডে, নির্দিষ্ট কোড বা সংকেতে পরিমাপ করা হয়, সংকেতে রূপান্তর করা হয় জন্য এটা আবার কতগুলো ধাপে করা হয়। যে কোডিং ক্যারেক্টারস, যেটা যে কয়েকটা কোড করা হয়, বোঝাই যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলোকে সবতার ভিত্তিতে বিভিন্ন ধরনের কি নির্দিষ্ট সংকেতে বা কোডে রূপান্তর করা হয়। তো এইটা আবার, এটাও দুইটা ধাপে, একটা হচ্ছে কি বাইনারি ক্যারেক্টারস, একটা হচ্ছে কি মাল্টি স্টেট ক্যারেক্টারস। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যের কোডিংটা বলছি, যে এখানে কি হচ্ছে ক্যারেক্টারস অফ কোডিং এর মধ্যে এটা 2 টাইপের, এটা একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে মাল্টি স্টেট। আগেটাও কিন্তু তাই ছিল, দুইটা টাইপ ছিল, বাইনারি একটা মাল্টি স্টেটের কথা বলেছি। তো এই ক্ষেত্রে বৈশিষ্ট্য কোডিং এর ক্ষেত্রে দুইটা ধরনের এটাকে ভাগ করা যায়, যে কোডিংটা কিরকম দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে কি বাইনারি, যে পদ্ধতিটা কিনা সবচেয়ে সহজ পদ্ধতি বাইনারি পদ্ধতিটা, এবং এটা একটা সরল পদ্ধতি। তো এই পদ্ধতিতে কি দেখা যায় যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে 1, 1, 2, 3, 4, 5, 6 এরকম বিভিন্ন ভাবে নির্ণয় করা যায়, ব্যবহার করা যায় এটা বৈশিষ্ট্যগুলোকে। এবং দেখা যায় যে একপাশে ওটিওস থাকে, যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, সেগুলো থাকে একপাশে। তো এইখানে দেখা যায় যে বৈশিষ্ট্যগুলোকে তাদের উপস্থিতি এবং কোন বৈশিষ্ট্যটা কোন গ্রুপে আছে, একটা গ্রুপে আছে আরেকটা গ্রুপে হয়তো নেই, বা কোনো জীবের জন্য হয়তো দেখা যায় যে বৈশিষ্ট্য দেখানো হয় নাই, কিন্তু অন্য কোনো জীবের জন্য দেখানো হয়েছে। তো এরকম বেসিসে একটা কি করা হয়, একটা ছক আকারে উপস্থাপন করা হয়, যে বৈশিষ্ট্যগুলোকে তাদের উপস্থিতি, অনুপস্থিতি বা বিভিন্ন ধরনের সাদৃশ্যমূলক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা ছক আকারে তৈরি করা হয়, যেটাকে কিনা বলা হয় যে ডেটা ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, বা T*N ছক বলা হয়। আমি একটু সংক্ষেপে ছকটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, যার জন্য আমি আমার আসলে বোর্ডটা ছোট, তো আমি এই লেখাগুলো একটু মুছে দিই। দেখ, ছোট ছকটা আমি একটু তোমাদের সংক্ষেপে দেখাতে চাচ্ছি। দেখো, এটা হচ্ছে কি কোডিং এর ক্ষেত্রে বলেছি যে নির্দিষ্ট কোড বা সংকেতে পরিণত করা হয়, যেটা একটা বাইনারি ক্ষেত্রে। এখানে কি বলেছি, একটা ছক করা হয়। হ্যাঁ, তো ছকের ক্ষেত্রে দেখা যায় যে এই পাশে থাকে কি, এই যে কার্যকরী একক, যেটা অপারেশনাল ওটিইউ বা যেটাকে টি বলা হয়, আর এখানে থাকে যে ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলা হয় এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এরকম আমি জাস্ট দুইটা ছক এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম যেমন 1, 2 দেখানো হয়, তারপর হচ্ছে এ, ধর এখানে 4টা ওটিএস দেখালাম, যে এ বি সি ডি। হ্যাঁ, 1 এ কি আছে, 1, 2। ধরো 1 নম্বরে একটা ক্যারেক্টার আছে, এখানে দেখা যায় যে সাধারণত ক্যারেক্টার গুলোকে 1, 2, যে কি বলেছি যে বাইনারি ক্ষেত্রে দেখা যায় যে কোডিং এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলোকে বা ক্যারেক্টারস গুলোকে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বিভিন্ন ভাবে সংখ্যা ব্যবহার করা হয়। এবং এই পাশে থাকে ওটিউস থাকে, যেটাকে ধরো এ বি সি ডি ই, আরো বেশি সংখ্যক থাকতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বৈশিষ্ট্য, ধরো 1 বৈশিষ্ট্যটা এ তে আছে, সেখানে উপস্থিত আছে প্লাস, বি তে আছে প্লাস, ধরো সি তে নাই, সেক্ষেত্রে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বৈশিষ্ট্য কোনো একটা জীবের ক্ষেত্রে দেখানো হয় নাই, হ্যাঁ, কিন্তু অন্য জীবের ক্ষেত্রে দেখানো হয়েছে। ধরো যে এই 1 নম্বর বৈশিষ্ট্যটা এ বি সি তিনটাতে দেখানো হয়েছে, ডি তে দেখানো হয় নাই, তাহলে সেটা কিভাবে সিম্বল করা হবে, সিম্বলাইজ করা হবে, সেক্ষেত্রে এনসি বা ও জিরো দ্বারা এটাকে করা হয়। ঠিক আছে, এই সিম্বল দ্বারা এনসি দ্বারা, যেটা হচ্ছে নন কনসিডার্ড।
ঠিক আছে, আমি আবারও বলছি, খেয়াল করো যে ধরো এখানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে 1 2 3 4 5 6 এরকম করে ব্যবহার করা হয়েছে, যে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং এই পাশে ওটিউস বা অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিটগুলোকে এ বি সি ডি এরকম বিভিন্নভাবে সিম্বলাইজ করা হয়েছে। তো যখন যে বৈশিষ্ট্যটা আছে উপস্থিতির জন্য প্লাস এবং অনুপস্থিতির জন্য মাইনাস করা হয়েছে, কিন্তু কোনো জীবের জন্য যখন বৈশিষ্ট্যটা দেখানো হয় না কিন্তু অন্য জীবের জন্য সেম টাইম দেখানো হয়েছে, যেগুলোতে দেখানো হয়েছে, তখন সেটাকে নন কনসিডার্ড বা এনসি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তো এই যে বাইনারি বললাম, এটা হচ্ছে যে দেখা যায় যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কোডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এই যে ছকটা করা হলো, এটাকে n×t ছক বা ডেটা ম্যাট্রিক্স বলা হয়। n×t, বা এটা আমি মুছে দিচ্ছি, দেখো এই যে ছকগুলো করলাম সেই ছকটার নাম হচ্ছে ডেটা ম্যাট্রিক্স, ঠিক আছে, বা n×t ছক বা টেবিল বলা হয়। ঠিক আছে, এরপর আসো যে কোডিং এর মধ্যে নাম্বার 2 ছিল কি মাল্টি স্টেট ক্যারেক্টার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা কি কোডিং নাম্বার, আমরা 3 নাম্বার পড়ছি যে বৈশিষ্ট্যের কোডিং এর ক্ষেত্রে পড়ছি। তো এখানে দেখা যায় যে মাল্টি স্টেট ক্যারেক্টারের ক্ষেত্রে কোয়ান্টিটিভ বৈশিষ্ট্যগুলোকে এক্ষেত্রে দেখা যায় যে কোয়ান্টিটিভ যে বৈশিষ্ট্যগুলো মানে পরিমাণ যে বৈশিষ্ট্যগুলো করা যায় সেই বৈশিষ্ট্যগুলোকে 1 2 3 4 5 এরকম করে চিহ্নিত করা হয়। এরপর কি করা হয় যে এদেরকে কোয়ান্টিটি বৈশিষ্ট্যগুলোকে মধ্যে থেকে এদেরকে সুবিধাজনক নতুন কোনো বৈশিষ্ট্যে রূপান্তরিত করা হয়, সেটা হতে পারে বাইনারি বৈশিষ্ট্য। ঠিক আছে, যে এখানে যে বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা হচ্ছে যে 1 2 3 4 এভাবে, তো সেই বৈশিষ্ট্যগুলোকে পরবর্তীতে সুবিধাজনক কোনো একটা নতুন বৈশিষ্ট্য উপস্থাপন করা যায়, কিংবা হচ্ছে যে যেটা হচ্ছে যে বাইনারিতে এটা ট্রান্সফার করা যায় এই বৈশিষ্ট্যগুলোকে। যেমন হচ্ছে যে ফুলের বর্ণ লাল অথবা লাল নয়, নীল অথবা নীল নয়, এরকম টাইপের বৈশিষ্ট্য দুইটা ক্যারেক্টার থাকে। যে ধরো যেটা বলেছিলাম যে বাইনারির ক্ষেত্রে যে উপপত্র আছে উপপত্র নেই, হ্যাঁ, তারপর বীতি আছে বীতি নেই, এরকম এরকম হতে পারে, বা হচ্ছে যে পুষ্পের বর্ণ লাল অথবা লাল নয়, নীল অথবা নীল নয়। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি এটাকে কোডিং করা হয়। ঠিক আছে, এরপর আসো নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে সমতা পরিমাপ। ঠিক আছে, রিসেম্বলস যেটা সমতার পরিমাপের ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারে ব্যবহারের জন্য যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে কি করে যে সমান সংখ্যক বৈশিষ্ট্য মানে তুলনার জন্য সমান সংখ্যক বৈশিষ্ট্য নেওয়া হয় এবং তাদের উপস্থিতি এবং অনুপস্থিতির মধ্যে তুলনা করা, উপস্থিতি ভিত্তিতে তাদেরকে বৈশিষ্ট্যগুলো একটি এককের সাথে আরেকটি এককের তুলনা করা হয়। মানে সমান সংখ্যক বৈশিষ্ট্য নিয়ে তাদের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে, মানে কোন বৈশিষ্ট্য কোন এককে উপস্থিত আছে বা কোন এককে নাই, সেটার মধ্যে যে একটা তুলনা করা হয় সেটাকে বলা হয় সমতার পরিমাপ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সমতার পরিমাপের ক্ষেত্রে যে সমতার ভিত্তিতে সাদৃশ্যমূলক সমতা বা বৈসাদৃশ্যমূলক অসমতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। কোথায়? সমতার পরিমাপের ক্ষেত্রে। এখানে দেখা যায় যে সমতার পরিমাপ কেন বলা হচ্ছে, যেখানে যে সমান সংখ্যক বৈশিষ্ট্য নেওয়া হয় এবং তাদের মধ্যে দেখা যায় যে কোন বৈশিষ্ট্যটা উপস্থিত আছে এবং কোনটা নাই। তো এই দুইটা নিয়ে একটা তুলনা করা হয় এক্ষেত্রে। আর এই ক্ষেত্রে যে সমতার যে সাদৃশ্যের সমতা বা বৈসাদৃশ্যের অসমতা সেটাকে কি করা হয়, শতকরা হারে প্রকাশ করা হয়। তো এই যে ট্যাক্সোনমির ক্ষেত্রে এই যে ফ্যানেটিক বৈশিষ্ট্যগুলো, যে সাদৃশ্যমূলক যে বৈশিষ্ট্য বা ফ্যানেটিক ক্যারেক্টার্স, সেগুলোকে 3টা পদ্ধতি আছে যে এগুলোকে নির্ণয় করা যায়। যেমন হচ্ছে কি নামগুলো জেনে নাও। এটা হচ্ছে সমতা। নাম্বার 1 হচ্ছে সমতা সহগ বা কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন বা সমতা সহগ। নাম্বার 2 হচ্ছে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তোমরা এটা বাংলা জানো নিশ্চয়ই। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে সহসম্বোধাঙ্ক বা সংশ্লেষাঙ্ক বলতে পারি। সংশ্লেষাঙ্ক। বাংলা টার্মগুলো অনেক সময় কি একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই তুলনায় ইংলিশ টার্মটা ইজি। যেমন হচ্ছে যে সমতা সহগ বলছি, না বলে বলতে পারো যে কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন, সংশ্লেষাঙ্ক বা সহসম্বোধাঙ্ক যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তারপর নাম্বার 3তে আছে যে ট্যাক্সোনমিক ডিসটেন্স বা শ্রেণীকরণের দূরত্ব। হ্যাঁ, শ্রেণীকরণের দূরত্ব বা শ্রেণীবিন্যাসের দূরত্ব যেটাই বলো, বা শ্রেণীকরণের দূরত্ব, ট্যাক্সোনমিক ডিসটেন্স। তো এই 3টা পদ্ধতিতে সাধারণত সমতার পরিমাপ করা হয়। ঠিক আছে, এটা গেল নাম্বার 4। দেন আসো আমরা নাম্বার 5 এ আসি।
নাম্বার 5-এ আছে কি বিশ্লেষণ বা অ্যানালাইসিস, ঠিক আছে, বিশ্লেষণ ও ডেন্ডোগ্রাম প্রস্তুতি, কনস্ট্রাকশন অফ ডেন্ডোগ্রাম। ওই যে প্রথমে বলেছিলাম মনে আছে, ক্লাস্টার অ্যানালাইসিসের কথা বলেছিলাম, ডেন্ডোগ্রাম প্রস্তুতির কথা বলেছিলাম, সেই বিশ্লেষণ বা অ্যানালাইসিস এবং হচ্ছে কি ডেন্ডোগ্রাম আসছে। তো এখানে অ্যানালাইসিস, আচ্ছা ক্লাস্টার অ্যানালাইসিস বা গুচ্ছ বিশ্লেষণ, এটা কিন্তু টিকার জন্য আসে অনেক সময়, ঠিক আছে, গুচ্ছ বিশ্লেষণ। এক্ষেত্রে দেখা যায় যে সমতার ভিত্তিতে, হ্যাঁ, যে সর্বাধিক সমতুল্য, যে সর্বাধিক সমতুল্য যে ওটিউ গুলো বা যে এককগুলো নির্বাচন করা হয়েছে সেগুলোকে কি করা হয় যে পাশাপাশি সাজিয়ে তাদের মধ্যে একটা তুলনা করা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বৈশিষ্ট্যগুলোকে কতগুলো গুচ্ছে গুচ্ছে করা হয়, তুলনা করা হয়, যেটা সেটার জন্য বলা হয় ক্লাস্টার বা গুচ্ছ বিশ্লেষণ। হ্যাঁ, এই ক্ষেত্রে সমতার ভিত্তিতে কি করা হয় যে ওটিউ গুলো যে সর্বাধিক সমতুল্য যে ওটিউ গুলো থাকে সেগুলোকে কি করা হয় পাশাপাশি সাজিয়ে তাদের মধ্যে তুলনা করা হয়। তো এটা একটা হচ্ছে যে বহুমুখী পরিসংখ্যানিক বলতে পারো বা গাণিতিক একটা বিশ্লেষণ, যার দ্বারা কি করা হয় যে জীবের বিভিন্ন সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা হয় এবং হচ্ছে তাদের মধ্যে কি তুলনীয় যেগুলো একই রকম যে মিল সম্পন্ন বৈশিষ্ট্যগুলো থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা হয় এই ক্লাস্টার অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে। তো ক্লাস্টার অ্যানালাইসিসটা অনেক সময় দেখা যায় যে ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেকটা ট্যাক্সোনমিক ক্যারেক্টারের সাথে মিলে যায়। তো এই জন্য বলা হয় ট্যাক্সোনমিক ইউনিটের সাথে মিলে যায়। এই যে ক্লাস্টারগুলোকে ট্যাক্সন বলা যায় না, বাট হচ্ছে ফ্যানন বলা যায়। এই ফ্যানন, এই যে এগুলো যে সিমিলারিটি বা সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য বা ফ্যানেটিক বৈশিষ্ট্যগুলোকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্যের অনুরূপ হলেও এগুলোকে কিন্তু ট্যাক্সন বলা যায় না, এগুলোকে কি বলা হয় যে ফ্যানন বলা হয়। কি বলা হচ্ছে যে ক্লাস্টার বা ফ্যানন বলা হয়, ঠিক আছে। এগুলো অনেকগুলো হচ্ছে কি ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বা ইয়ার অনুরূপ, কিন্তু হচ্ছে যে এদেরকে ট্যাক্সন কিন্তু বলা যাচ্ছে না, এদেরকে কি বলা হয় যে ক্লাস্টার বা ফ্যানন বলা হয়। এক্ষেত্রে হচ্ছে যেটা বললাম যে সাদৃশ্য সমতার জন্য কি করা হয় যে সর্বাধিক সমতুল্য যে ওটিগুলো আছে সেগুলোকে সাজিয়ে এদের মধ্যে থেকে যে তুলনা করা হয় বিভিন্ন বৈশিষ্ট্যে। এটা একটা বহুমুখী বলতে পারো যে গাণিতিক বা পরিসংখ্যানিক পদ্ধতি, যার দ্বারা জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে এটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বৈশিষ্ট্যগুলোকে সর্ট আউট করা যাবে, তুলনা করে যে বৈশিষ্ট্যের মধ্যে তাদের সিমিলারিটি খোঁজা, হ্যাঁ, তাদের বিভিন্ন ক্লাস্টার বা ফ্যানন তৈরি করা, হ্যাঁ, তাদের মধ্যে সাদৃশ্য এবং যেগুলো মিল আছে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় এই ক্লাস্টারে। এই ক্লাস্টার তৈরি করার পর করা হয় যে এটাকে ডেন্ড্রোগ্রাম প্রস্তুত করা হয়। তারপর আসলে জানবেন মানে কি যে এই যে বিশ্লেষণ এবং ডেন্ড্রোগ্রাম প্রস্তুতকরণ, সেখানে হচ্ছে এই যে বিশ্লেষণ এবং হচ্ছে ডেন্ড্রোগ্রাম প্রস্তুতকরণ হচ্ছে প্রথমে কি করলাম আমরা ক্লাস্টার অ্যানালাইসিস করে দেন কি করা হয় ডেন্ড্রোগ্রাম প্রস্তুত করা বা কনস্ট্রাকশন অফ ডেন্ড্রোগ্রাম, ঠিক আছে। তো এই যে সমতার ভিত্তিতে কম্পিউটারের সহায়তা, এই সবগুলোই কিন্তু কম্পিউটারের সহায়তায় করা হয়, যার জন্য কম্পিউটার এডেড ট্যাক্সোনমিও বলা হয়। এই যে কম্পিউটারের সহায়তা এই যে উদ্ভিদের যে গুচ্ছ বা ক্লাস্টার গুলোকে পরবর্তীতে শাখা প্রশাখা যুক্ত উদ্ভিদে উপস্থাপন করাটাকে হচ্ছে যে উপস্থাপন করে যে করা হয় যে প্রক্রিয়াটা বা যে ইয়াটা, সেটাকে বলা হচ্ছে কি ডেন্ড্রোগ্রাম প্রস্তুত করা হয়, যে শাখা প্রশাখা যুক্ত ঝোপ আকারে, হ্যাঁ, প্রস্তুত করা হয়। সেই ইয়াটা হচ্ছে কি ডেন্ড্রোগ্রাম প্রস্তুত। তো বিশ্লেষণ করার পরে যে ক্লাস্টারগুলো তৈরি হয়, যে গুচ্ছ বা ক্লাস্টার তৈরি হয় বা ফ্যানন তৈরি হয়, সেগুলোকে কি করা হয় যে উদ্ভিদের, হ্যাঁ, গুচ্ছ বা ক্লাস্টারগুলোকে শাখা প্রশাখা যুক্ত উদ্ভিদের গ্রুপে বা উদ্ভিদে উপস্থাপন করাটাকেই হচ্ছে ডেন্ড্রোগ্রাম প্রস্তুত। সাধারণত দেখা যায় যে ওটিওগুলো থেকে যে দুই বা ততোধিক বা একাধিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে বা মিল সম্পন্ন গুচ্ছ নিয়ে সেখান থেকে এই ডেন্ড্রোগ্রামটা প্রস্তুত করা হয়, ঠিক আছে। এরপর আসুন নেক্সট পয়েন্টে যাই। নাম্বার 6, খুঁটিনাটি পার্থক্য বা ডিসক্রিমিনেশন, ঠিক আছে, খুঁটিনাটি পার্থক্য। খুঁটিনাটি পার্থক্য বা ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই যে কম্পিউটার সহায়তায় যে শ্রেণীবিন্যাসটা করা হয় সেগুলোকে আবার কি পুনরায়, হ্যাঁ,
সর্বাধিক মানে সর্বশেষে এসে দেখা যায় যে এই পরীক্ষাগুলো করা হওয়ার পর এই ধাপগুলো অবলম্বন মানে পরবর্তীতে লাস্ট ধাপে এসে যে দেখা যায় এই যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেই শ্রেণীবিন্যাসটাকে কম্পিউটারের সাথে আবার পুনরায় পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে দেখা হয় যে কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি কমন ক্যারেক্টার্স করা যায় এবং কোনগুলো হচ্ছে কি শনাক্তিকরণগুলো, ঠিক আছে, সেটা জানা যায়। এছাড়া হচ্ছে যে কম্পিউটার উত্তর গুরুত্ব আরো প্রক্রিয়ায় দেখা যায় যে আরো প্রয়োজনীয় বৈশিষ্ট্য কিংবা সংখ্যাবাচক বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয়। মানে এটা সবার লাস্ট একটা পয়েন্ট, যেটা যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে আবার রিভাইজ করা হয়, যেটা কে এই সর্বশেষে আবার কম্পিউটারের সাথে এটাকে পুনঃ পরীক্ষা করা হয়, যেখানে কিনা দেখা যায় যে কিনা এটাকে কোন বৈশিষ্ট্যগুলোকে অধিক আছে যে বা কমন বৈশিষ্ট্য বা কমন ক্যারেক্টারিস্টিক্স জানা যায় এবং হচ্ছে কি শনাক্ত করা যায়, শনাক্তমূলক কোন বৈশিষ্ট্যগুলো সেগুলোকে জানা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে এই পর্যন্ত যা বললাম যেটা হলো সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের পদ্ধতি বললাম। আসলে এবার সীমাবদ্ধতাটা জানি বা এটা সিদ্ধান্ত বা সীমাবদ্ধতা বা সমালোচনাটা কি। সংখ্যাবাচক এই যে শ্রেণীবিন্যাস বললাম যে আধুনিক শ্রেণীবিন্যাস, এটা একটা গুরুত্বপূর্ণ বেশ একটা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস, সেটা সীমাবদ্ধতা কি। এই যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস কিসের হয়, কম্পিউটারের সহায়তায় বিভিন্ন বৈশিষ্ট্যের কি করা হয় যে সাদৃশ্যের গাণিতিক বিশ্লেষণ করা হয় বা সংখ্যাবাচক বিশ্লেষণ করা হয়। তো এই কাজটা কে করে, কম্পিউটার সাথে যেহেতু করে, যেটা কাজটা কম্পিউটার করে এবং কম্পিউটার যেহেতু নিজে, কম্পিউটার হলো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত একটা তো দেখা যায় যে একজন অভিজ্ঞ ট্যাক্সোনমিস্ট যেভাবে গবেষণা করবে, তার গবেষণা ফলাফল যেভাবে প্রকাশ করবে, কম্পিউটার তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, তাকে যতটুকু ইনপুট করা হয় সে ততটুকু ফল দেবে, তাই না, আউটপুট সেটা তোমরা জানো। তো কম্পিউটার যেভাবে দিচ্ছে কিন্তু একজন অভিজ্ঞ ট্যাক্সোনমিস্ট যেভাবে গবেষণা করে তার অভিজ্ঞতার সাহায্যে একটা আধুনিক শ্রেণীবিন্যাস প্রদান করেন বা কোনো শ্রেণীবিন্যাস প্রদান করেন, সেই হিসেবে কি এটা একটা ত্রুটিযুক্ত সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে সেটা একটা ত্রুটি বলা যায়। ঠিক আছে, আরেকটা যদি বলি যে পয়েন্টে বলি যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস কোনো শ্রেণীবিন্যাসবিদের মতে দেখা যায় যে শ্রেণীবিন্যাসে এই যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের বা কম্পিউটার সহায়তায় যে নির্মিত শ্রেণীবিন্যাস তার প্রয়োগটা অনেক কম, সেই সংখ্যাটা অনেক সীমিত। আরেকটা বলা যায় যে যদি বলতে পারি যে ইম্পর্টেন্ট একটা আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে যে সমালোচনা বা মধ্যে যেটা একটা ত্রুটি হচ্ছে কি যে কম্পিউটার যেরকম যে দেখা যায় যে আমরা জানি যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য ভিত্তিতে করা হয় এবং সবগুলো বৈশিষ্ট্য কিন্তু সমান গুরুত্ব দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটার নির্মিত যে শ্রেণীবিন্যাস যে করা হয় সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কম্পিউটার কি করে যে সবগুলো বৈশিষ্ট্যকে সে সমান গুরুত্ব দেয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে শ্রেণীবিন্যাসবিদগণ তাদের অভিজ্ঞতা লব্ধ বা তাদের জ্ঞান বা তাদের চর্চা বা অনুশীলনের মাধ্যমে একটা শ্রেণীবিন্যাস প্রদান করেন। সেক্ষেত্রে তারা যে অভিজ্ঞতাটা কাজে লাগান তারা বৈশিষ্ট্য বুঝে, গুরুত্ব বুঝে তারা সেই বৈশিষ্ট্যগুলোকে প্রায়োরিটি দেন, কিন্তু কম্পিউটার সেটা দেয় না। তো এটাও একটা এই শ্রেণীবিন্যাসের একটা ত্রুটি বলা যায়। আসলে যেটাই বলা হোক না কেন যে কম্পিউটারকে আসলে মানুষের বলো বা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদদের একটা মানে প্রতিপক্ষ মনে করার আসলে কিছুই নেই। এটাতে হচ্ছে যে জটিল সমস্যা, যে সমস্ত সমস্যা সাধারণভাবে বা স্বাভাবিক ওয়েতে নির্ণয় করা যায় না বা জানা যায় না, সেই ক্ষেত্রে কম্পিউটারের এই জ্ঞানগুলো সহজেই ব্যবহার করে একটা সুন্দর সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস প্রদান করা যায়। ঠিক আছে, আজকে আলোচনা আমাদের এইটুকুই থাকুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিউমেরিক্যাল নিউমেরিক্যাল ট্যাক্সোনমির প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম, ট্যাক্সোনমির পদ্ধতি যে ধাপগুলো, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করলাম, সমালোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এর থেকে উপকৃত হবে তোমরা। নেক্সট ক্লাস আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো।